নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প যাচাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গরুর গাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে। ননিবালা ছেলেকে বললে, বাবা, চেয়ে দেখো। ঘুমোই নে মা, চেয়ে আছি। এই গায়ের সীমানা, ওই গেল দুলে পাড়া। ব্রাহ্মণপাড়া কত দূর? আরও আগে। ননিবালার সারা দেহে মনে একটা অপূর্ব অনুভূতির শিহরণ। মনে পড়ল আজ ৩০-৩২ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূরূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে। আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে, তেমনি মুখ চোখ, তেমনি চোখের দৃষ্টি, বয়সও তাই। চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরে কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিলে। মাকে বললে, তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে? তোর বয়স ২১ বছর। হ্যাঁ, ওর স্কুলের চাকরি গেলে আমরা এখানকার মায়া কাটালুম। বাবা দুঃখ করেননি? হ্যাঁ, মরবার আগেও তাই বলতেন, বড় বউ, একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় কিছুদিন আরও বাঁচতাম। ওখানে এখনো চৈত্র মাসে দুপুরে বুড়িমা কলচু শুকুচ্ছে রোদ্দুরে। বাঁশবনে কত কোকিল পাপিয়া ডাকছে। আমি গাঁয়ে যাব। শহরে ছোট্ট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন, আর তেমনি গরম সেখানে। আমি যদি তখন বড় হতাম, বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম বলে দিচ্ছি। সুরেশ ছিপছিপে চেহারা, শক্ত হাত পাওয়ালা যুবক, ফুটবল খেলে ভালো। দেশ স্বাধীন হবার পরে রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যেস করছে। এইবার রেলের শিক্ষানবিশি শেষ করে ভালো চাকুরি একটা পাবে। শিক্ষানবিশের সময়ে ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশের শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে। শিক্ষানবিশের ছাত্রও সে ভালো, অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কে টিউশনিতে মাসে আজকাল ৭০-৮০ টাকা রোজগার করে। স্বামী মারা গিয়েছেন আজ ১০-১১ বছর। সুরেশ তখন ১০ বছরের ছেলে, নিচের ক্লাসে পড়ে। কি আতান্তরে ফেলে গিয়েছিলেন সেদিন। মনে হয়নি যে আবার একদিন এই ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে। রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন, একটা বাসা দেখে দিলেন, কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হলো। ইনস্টিটিউটের সেক্রেটারি রায়বাহাদুর হরিচরণ বসু নিজে দেখাশোনা করলেন। সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয়, যাতে গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায়, এ সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করলে। সেসব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না। এমন দিনও আসে মানুষের জীবনে। আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কুলরেখা যেন দেখা দিয়েছে। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে যুগের মতো কষ্ট করতে হবে না। এখন ছেলেপিলেদের ভালো চাকুরি হবে, চাকুরিতে উন্নতি হবে। আগের মতো অল্প মাইনেতে ঘষ্টাতে হবে না। না খেয়ে মরবে না কেউ এই স্বাধীন ভারতের মাটিতে। অনেক বড় বড় আশার কথা সে শুনেছি। ছেলে ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়। গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো, এই তো সেদিন। তার মৃত্যুর পরে সেদিন ১ বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে। আর একটা গান গায় সুরেশ, গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন। সবাই বলে রামধুন গান।
রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরনো কোঠাবাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের ওপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখলে। ননিবালা চুপি চুপি বললে, ও সুরেশ, ওই বোধহয় তোর বিনোদ কাকা, ওর খুড়তুতো ভাই, আমি চিনেছি। তুই এগিয়ে যা, পরিচয় দিয়ে প্রণাম করবি। ওকে চিঠি দেওয়া হয়েছিল। মিনিট 15 কেটে গেল উভয়ের কথাবার্তায়, সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে। আজ 20-21 বছর পরে গ্রামের বউ ঝি দেখা করতে এলো এ পাড়া ও পাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে পড়লে, ও বউ, কেমন আছো? খোকা কই? কত বড়টা হয়েছে দেখি। দাঁড়াও, একটু পায়ের ধুলো দাও দিনে আগে। তারপর 2 পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল। অভয়ের বউকে দেখে ননিবালা যেমন আশ্চর্য হয়ে গেল, তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হলো। অভয়ের বউ তার চেয়ে অন্তত 20-25 বছরের বড়। তার মার বয়সী, চুল অর্ধেক পেকে গিয়েছে। শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না। কিন্তু অভয়ের বউ এখনো সধবা, পাকা চুলে সিঁদুর পড়ছে। অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়। বড় জোর 70-72 না হয় তার বয়স হয়েছে। কিন্তু এই কিন্তুর কোনো সান্ত্বনা ননিবালা মনের মধ্যে খুঁজে পেল না। ওর কি মরবার বয়স হয়েছিল? পরদিন সে দেখলে শুধু অভয় নাপিতের বউ নয়, তার চেয়ে অনেক বড় বয়সে বউ এখনও দিব্যি সিঁদুর পড়ছে পাকা পাকা চুলে। কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ফাঁসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর। ননিবালার শ্বশুর বাড়ি বিনোদ কাকাদের বাড়ি দক্ষিণ গায়ে। 20-21 বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গলা নোনা ভাঁড় শেউড়িলতার জঙ্গল। জাংলি ডুমুরের বড় গাছ ডুমুর ফলেছে পাঁচিলের মাথায়। জানলায় কাঁটালতা উঠে জানালার কপাট ঢেকে ফেলেছে। সুরেশ কেবলই বলছিল, মা, আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে। গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন? আজ 3-4 দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটেতে ঢুকল। মাত্র 3খানি ঘর, 2টো বারান্দা, দুদিকে ভাড়ার রান্নাঘর আলাদা। কতকাল পরে আবার এই ভিটের মাটিতে সে পা দিল। দীর্ঘ 21 বছর এই তার জীবনে ঘটবার ছিল। সুরেশ বলে, কই মা, আমার তো কিছু মনে নেই এই বাড়িতে থাকবার কথা। ননিবালা বলে, দূর, তোর বয়স যখন 9 মাস তখন এই বাড়ি ছেড়ে আমরা চলে যাইছি। এখন এখানে কিছুদিন থাকো মা, আমার বড্ড ভালো লাগছে। থাকতেই তো এলাম। এখন মা মঙ্গলচণ্ডী যা করেন। ননিবালা সারাদিন ঘর ছাড়ে পোছে সাজায়। আজ 21 বছরে ধুলোর স্তর পড়েছে ঘরখানার ওপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনে সেই মধুমাখা দিনগুলি, নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, সে 14 বছরের কিশোরী। ওই তো সেই কলুঙ্গিটা, ওটাতে উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকোনো। উনি বলেছিলেন, কি বলো তো ওতে? প্রবলভা নববধূ বলেছিল, তোমার জিনিস তুমিই জানো।
ও তো একটা বিলিতি ওষুধ, বাজি ফেলবে। অত শত আমি বুঝিনি, কি ওতে? রসগোল্লা। হাতি গাছই বলছি, এ দেখো, কটা খাবে বলো? তারপর দুজনেই কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিলেন। 30 বছর আগের কথা, মনে হচ্ছে কাল ঘটেছে। এখানে বসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছে ননিবালার। সব ঘরে, সব বারান্দায়, প্রতি কোণে। ওই রান্নাঘরে খেতে বসবার বড় কাঁঠাল কাঠের পিঁড়িখানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো। তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে, ও নিজে সেখানে বিড়ানম্র কুণ্ঠিতা কিশোরী বধূ। নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে আলতা পরা পায়ে এ ঘরে ও ঘরে গৃহকাজ করে বেড়াচ্ছে নবীন উৎসাহ নিয়ে। ননিবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তা বসে। আবার ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে? একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন। বললেন, লক্ষ্মী ঝাঁপিতে রেখে দাও। নতুন জমি, নতুন ধান, 7 বাজার, তুমি ঘরের লক্ষ্মী। শাক বাজিয়ে অভ্যর্থনা করা নিয়ম তোমার। ঠিক দুপুরের গম গম রোদে অলস নিমফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে। ননিবালা একদৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোনা আবির্ষাতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ। হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে, মা, একটু খাবার জল দাও না। ননিবালা চমকে ওঠে ধ্যান ভেঙে, লজ্জা পায়, পাছে ছেলে কিছু বা বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়ার তেঁতুলের রাস বটি পেতে কাটতে আরম্ভ করে দিলে। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরের বাড়ি পেছনে গাছে তেঁতুল রাস এমনই কাটতে বসেছিল একদিন। উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন, তেঁতুল কাটা রাখো, নুন দিয়ে নেবু পাতা দিয়ে তেঁতুল জোড়ায় দেখি বেশ করে। চুপ, মা টের পাবেন, পালায় তুমি, তেঁতুল খেলে জ্বর হয়। ইস, উনি যেন আর খাবেন না। একলা আমি খাবো কি না? মা ঘুমোচ্ছি, তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি, জিভে জল আসছে না তেঁতুলের নামে। সত্যি কথা বলো। ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন, দাঁড়াও, আমি নেবু পাতা নিয়ে আসছি, তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড পালি কিচকিচ করবে নইলে। ননিবালা ধমকের সুরে বলে, হ্যাঁ গো হ্যাঁ, সর্দারি করতে হবে না, তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না, জিজ্ঞেস করে গিয়ে, পানসে হয়ে যায়। দুজনে কাড়াকাড়ি করে সে এক তাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা। ননিবালা আঙ্গুল তোলে কৌতুকের স্বরে বলে, কেমন বলেছিলাম না? কথা শোনা হলো? আমার কথা শোনা হবে কেন? আমি কি আর কেউ? মাকে যেন কোনো কথা বলো না। ঠিক বলে দেব, চালাকি বের করে দেব। দেখো, আর একটু তেঁতুল চলবে? নিয়ে আসবো নুন নেবু পাতা দিয়ে। ননিবালা 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে। ছেলে পাছে টের পায়? আজ যদি তিনি থাকতেন, মরার বয়স হয়নি তো, অনায়াসেই থাকতে পারতেন। আজ কি সুখের দিন তাহলে। খোকা এত বড় হয়েছে, যে দেখে সেই ভালো বলে। 2 দিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে। উনি পায়ের উপর পা দিয়ে বসে খান না কেন? আমরা তাকে কাজ করতে দিতাম না, আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে, ছেলের বউ সেবা করত।
তেঁতুল জড়িয়ে নিয়ে আসতো। পৃথিবীর পথে সেই যেন একা, সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে। দীর্ঘ পথ সামনে দূর থেকে বিস্তৃত। কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে। না না, তার খোকা, তার সুরেশ আছে, বেঁচে থাকছে। তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না? আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলে মানুষ ওরা, সংসারের কি জানে? তাকে গুছিয়ে দিতে হবে সব। সুরেশ এসে বললে, মা, একটু তেঁতুল দাও না, নুন দিয়ে নেব পাতা দিয়ে। ননিবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখে জল রোধ করলে। ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনি সুরে, এমনি টান দিয়ে কথা বলতো? গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই যেন ভালো লাগে না। সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গিয়েছে। কোনো কাজে আর উৎসাহ নেই। একদিন ও পাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথি শোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বউদের সঙ্গে গেল। সেখানে কোঠা বাড়ি, দালানে প্রচুর জায়গা হয়েছে। মাদুর পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্যে। পুরুষেরা বসেছে বাইরে রোয়াকে। পূর্ণিমা রাত্রে উঠোনের বড় নারকোল গাছগুলো ছায়া পড়েছে রোয়াকে। সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধে ভুরভুর করছে পুজোর বারান্দা। হরিদাস চক্রবর্তীর বউ বললেন, এসো এসো ভাই, কতদিন গায়ে আসুনি। সেই একবার এসেছিলে অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময়, মনে পড়ে? ননিবালা বললে, খুব মনে পড়ে। তখন তোমার নতুন 2-1 বছর বিয়ে হয়েছে। 2 বছর হবে। চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। আর চেহারা দিদি, কি দরকার আমাদের চেহারায় বলুন? সে পাট তো ঘুচে গিয়েছে। আহা, সে আর বলো না ভাই। ঠাকুরপো তো ছেলে মানুষ, আমাদের ওদের চেয়ে কত ছোট। তার কি এখন যাবার বয়স হয়েছিল? সবই অদেষ্ট। কি বলবো বলো? ননিবালা দু চোখ ততক্ষণে জলে ভরে গিয়েছে। অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। সে একটা লজ্জার কথা এদের সামনে। তার মনে যে কি অভাব, সে কথা এরা কেউ বুঝবে না। সে মধুর অনুভূতি স্মৃতি এদের জীবনে পুঁজি নেই। স্থূল জীবনযাত্রা চালিয়ে যায় রান্নাবান্না করে, খাইয়ে ঘরকন্যা গৃহস্থালি করে। তার মনের সে অনুভূতির ধারণাই নেই এদের। চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে। পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসল ওর পাশে। ওর সঙ্গে আলাপ করে ফেললে। অল্পদিন বিয়ে হয়েছে, একটি মাত্র মেয়ে, 9 মাস বয়স। বাপের বাড়ি শান্তিপুরের কাছে হবিবপুর। বেশ শহুরে টান কথাবার্তায়। ওকে বললে, কাকিমা, আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনে। আমার কথা কে বললে তোমায়? সবাই বলে। আমার পিসশাশুড়ি বলছিলেন, বড় ভালো বউ ছিল এ গায়ে। গিয়ে দেখা করে এসো। বৌমা, আপনার নাম কি কাকিমা? রনিবালা। তোমার? প্রীতিলতা। বেশ নামটি। কোকির নাম কি? এখনো কিছু রাখিনি, ডাকনাম তুলু। আপনার কাছে যাব এখন। একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির। দেব না কেন বৌমা, কালই যেও। গান করে নাকি? গায়। সে তেমন কিছু না, আপনার মুখে শুনব। এইমাত্র ওরা বলছিল আপনি ভালো গান জানেন। আমি? আমার গানের পাঠ তো চুকে গিয়েছে মা। আবার? না,
যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয়। এইসব ছেলে মানুষ ঝি বইয়ের সামনে। তার কি এখন চোখ পানসে করে কানবার বয়স? সে না গিন্নি মান্নি, ছেলের মা। প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে। কত আর বয়স হবে? 18-র বেশি নয়। ননিবালা সামনে নিয়ে বললে, যেও বৌমা, তোমাদেরই মুখের দিকে চেয়ে তো আবার এই গায়ের মাটিতে পা দিলাম, যাবে বই কি। সব বেশ ভালোভাবেই চলছিল। এমন সময় আর একটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো। তার নাম কনক। এ পাড়ার কোনো এক বাড়ির মেয়ে, বোধ হয় উপেন ভট্টাচার্যের মেয়ে। কনক ছুটে এসে ওর হাত দুখানা চেপে ধরে বললে, মনে পড়ে বৌদি, মনে পড়ে? একে খুবই মনে পড়ে। স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী, এই দুজনে কি অসাধারণ ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গে তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকত রাত দুপুর পর্যন্ত। একদিন না, সেসব কথা এখন মনেই চাপা থাক। জুঁই ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এসব পাড়াগাঁয়ের মেয়েদের জ্ঞানকাণ্ড বোধ হয় একটু কম। নইলে সে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে, ওরা সেটা খুঁচিয়ে তুলতে চাইবে কেন? একটা সাধারণ বুদ্ধিও তো আছে। কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জয়চেপার গন্ধ। কেন এরা সামনে আসে? ননিবালা মুখ অতি কষ্টে হাসি টেনে বললে, হ্যাঁ ভাই কনক ঠাকুরজি, ভালো ভালো। তুমি দেখতেই পাচ্ছ। তা তো দেখছি। আহা, মনে পড়লে বুক ফেটে যায় সেদিনের কথা। সেই রাত্রি দাদা আমার মুখে খড়ি গলা মাখিয়ে দিলে আড়ি পাতবার জন্যে, মনে পড়ে? না, এদের জন্য আর কোনো কথা নেই আজকার দিনে। ননিবালা চুপ করে রইল দেখে কনক বোধ হয় কিছু অপ্রতিভ হলো। সেও চুপ করে গেল। খুব লোকজনের ভিড়। দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেয়া হলো। ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানেই বসল। সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হলো। খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়াল। বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি। বৃদ্ধ এসে বলল, পুজো হয়নি? হরিদাস চক্রবর্তীর ছেলে বললে, না, আসুন জেঠামশাই, বসুন। মেয়েদের মধ্যে আর বসবো না, যাই বাইরে। কত দেরি হবে? বেশি দেরি হবে না জেঠামশাই। আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে, তবে খাবো। বেশি রাত্রি না হয়। ননিবালা পাশের কাউকে জিজ্ঞেস করলে, উনি কে ভাই? সে বললে, চাটুজ্জে বুড়ো। ছেলেরা মস্ত রোজগেরে, কলকাতায় থাকে। বুড়ো বাবা এখানে পড়ে আছে, খোঁজও নেয় না। বউ বেছে নেই বোধ হয়। খুব আছে, ছেলেদের কাছে কলকাতায় থাকে। ইনি যান না কেন ছেলেদের কাছে? তা কি জানি দিদি, তাও বলতে পারিনি। এখানে থাকে তাই তো দেখি। আর তুমিও যেমন, নিজের খবরই রাখতে পারি নে, তার আবার পরের খবর নিতে যাচ্ছি। রাত অনেক হয়ে গেল পুজো ও পুঁথি পড়া শেষ হতে। ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায় তখন দেখতে পেলে সে বৃদ্ধ ওদের আগে আগে চলেছেন লাঠি ঠকঠক করতে করতে। ওদের দেখেই বললেন, কে যায়? তোমাদের তো বাবা চিনতে পারলাম না। সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন। তাকে কত আশীর্বাদ করলেন। ননিবালাকে বললেন, তোমার বিয়ের পর একবার বৌমা তোমায় দেখিয়েছিলাম, বিয়ের বউ ভাতের দিন। যেও আমাদের বাড়ি, কেমন? কালই যেও। পরদিন বিকেলে ননিবালা চাটুজ্জে বুড়োর বাড়ি গেল। সামনে বারান্দাওয়ালা সেকেলে কোঠা বাড়ি। একদিকে ডুমুর গাছ, অন্যদিকে একটা বাতাবি লেবুর গাছ।
উঠোনের পূর্ব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। বুড়ো বললে, কি দেখছো বৌমা? ওসব আমার নিজের হাতে করা। সবাইপুরের বিশ্বাসদের বাড়ি থেকে বীজ আনিয়েছিলাম 9 বছর আগে। সেই গাছ। তখন ওরা সব এখানে ছিল। ননিবালা বললে, ওরা কারা জেঠামশাই? তোমার জেঠিমা। আপনাকে এখানে রেঁধে দেয় কে? নিচেই। খুব ভালো রাঁধতে পারি। এই এখন বসে পরোটা করব। জেঠিমা থাকেন না এখানে? না না, ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায়। ছেলে আপনার? 3টি। তা নিজের মুখে বলতে নেই। 3 ছেলে ভালো চাকুরি করে। শ্যামবাজারে 3তলা বাসা, ইলেকট্রিক লাইট, ফ্যান। বড় ছেলে মোটর গাড়ি। 10 মানে 10 চেনে। চাটুর্যে সাহেব বললে, সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে। চেহারাও একেবারে সাহেবী। নিজের ছেলে বলে বলছি তা ভেবো না। বৃদ্ধের মুখে চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল। নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললেন, জন্মাবার পরে এতটুকু ছিল। ওর মা ফুলে নবলার 5 ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাঁচায়। 6 বছর বয়সে কাঁকড়া বিষের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাওয়া জোগাড় হয়েছিল। কাটা নোটে শেকড় ঘেটে খাইয়ে জল পোড়া দিয়ে তেল পোড়া দিয়ে সেই যাত্রা অতি কষ্টে রক্ষা হয়। তবে আজ আমাদের নেবেন। তা এসো, বসো বৌমা। এই পরোটা কখনো ভাজি আর তোমার সঙ্গে গল্প করি। একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুচে ঘি বেরোলো 8-6 বৃদ্ধ ভাঁড় দেখিয়ে বললেন, ডালদা, ভালো ডালদা। আর তাছাড়া পাচ্ছি কোথায়? শ্রীঘি 8 টাকা সের। কেন আপনার ছেলে টাকা পাঠায় না? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠলেন, নিতেন? তার অনেক খরচ। রোজগারও যেমনি, খরচও তেমনি। আমি আর তাকে বিরক্ত করিনি। আমার বিঘে 3 ধানের জমি আছে। আর ধরো লাউ করি, কুমড়ো করি, ঢেঁড়স, ডাঁটা সব তৈরি করি নিজের হাতে। বেশ চলে যাচ্ছে। নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে। ফাইন থান। তা বৌমা, সে আমি তুলে রেখে দিয়েছি। বারবার দেখি। বলি, বড় খোকা আমায় দিয়েছে। ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়, এখন মণিপুরে। সে একজোড়া চটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়। ননিবালা ইতিমধ্যে পরোটা কখনা বেলে দিয়ে বললেন, আপনি ভেজে নেবেন? না, আমি ভেজে দেবো। না মা, আমি নিচ্ছি। কেন কষ্ট করবেন? সরো, আমি করে দিচ্ছি। ননিবালা খাবার তৈরি করে জাল দিয়ে পিঁড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে। চাটুর্যে বুড়ো মুখের ভাব দেখে মনে হলো অনেক দিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি। বুড়ো বললে, কি সুন্দর পরোটা হয়েছে। মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি? মেয়েদের হাতে রান্নায় আলাদা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। মুখ বদলালাম অনেক দিন পরে। আপনার ছেলেদের বউ কেন এখানে থাকেন না কেন? না না, পাগল। তাদের কি এই অজ পাড়া গায়ে থাকতে বলতে পারি? তুমি জানো না, এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না। তাদের মন থেকে এখানে। গরিব ছিলাম নিজে বটে, কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে। বিয়েও দিয়েছি তেমনি ঘরে। বড় বৌমার বাবা মাটিহাড়িতে সিভিল সার্জন। মেজ বৌমার বাবা নেই। মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর। রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ? সেই রায়চৌধুরীর কোম্পানি। ছোট বৌমার বাবা এখানে বাঁকুড়োর সদর এসডিও। বড় বৌমা ম্যাট্রিক পাস। ছোট বৌমা বিয়ে পর্যন্ত করেছিলেন, পরীক্ষা দেননি। ইংরেজি বলেন কি, আড়াল থেকে শুনেছি যেমন মেম সাহেব। হো হো বৌমা,
এসব গল্প কথা এখান থেকে শোনাবে, নিজের চোখে না দেখলে। তারা কখনো আসেননি এখানে? বড় বৌমা এসেছিলেন একবার পুজোর সময়, যেবার আমার বড় নাতির ভাত হয়। প্রথম ছিলেন ভাত এখান থেকেই হয়েছিল কি না, সে আজ 20-30 বছর আগের কথা। সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে। ওর পরে 2 মেয়ে, তারা স্কুলে পড়ে। এইবার ম্যাট্রিক দিয়েছে একটি। ছোট বৌমাকে নিয়ে আমার ছোট খোকা এসেছিল সেবার মোটরে করে। ঘন্টা 4-5 ছিল সবাই। আমি অনেক দিন দেখিনি কিনা, তাই চিঠি লিখেছিলাম। চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল। ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিলেন। পাড়া গায়ে জল খেলেই ম্যালেরিয়া হবে। তাদের অবস্থা ভালো, শিক্ষিত, সব বোঝে তো। রাত কাটালো না এখানে। কোথায় বা শুতে দিতাম, না বিছানা না মশারি। নিজে শুই একটা ছেঁড়া মশারি টাঙিয়ে। সারা রাত মশা কামড়ায়। নিজে ভালো দেখতে পাইনি চোখে যে সেলাই করব। আমি কাল আপনার মশারি সেলাই করে দিয়ে যাবো জেঠামশাই। তা বেশ, এসো বৌমা। একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো? খাবার ইচ্ছে হয়, এবার কিনতে পারেনি, বড্ড দাম। পরোটা দিয়ে খেজুরের গুড় লাগে বড় ভালো। খাওয়া শেষ করে চাটুর্যে পুরো তামাক সাজতে বসল। ননিওয়ালা চলে এলো। তার মনে সম্পূর্ণ অন্যরকম ভাব। সুরেশকে সে খেতে দিলে। সুরেশ বললে, বেশ জ্যোৎস্না উঠেছে মা, এখানে বসো। ননিওয়ালা বললে, তাকে তোর মনে পড়ে? খুব। আমায় নামতা পড়াতেন রোজ সকালে উঠে। বাবা যদি আজ থাকতেন। সুরেশের গলার স্বর ভাঙা, আবেগে আড়ষ্ট। ননিওয়ালা ভাবলে, এই ভালো, এই ভালো। খোকাই তোমার নাম করেছি, তুমি নেই বলে। ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক। বেঁচে থাকো মনে মনে খোকার মনে। মন শুকিয়ে যায়। তুমি বেঁচে থাকলে হয়তো চাটুর্যে জ্যাঠামশাইয়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো। ভালোই হয়েছে তুমি মনে মনে চলে গিয়েছে। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।